আমি আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী। তিনি আমাকে বিয়ে করেছেন শুধুমাত্র তার শারীরিক চাহিদা মেটানোর জন্য। এই জিনিসটা আমি খুব ভালোভাবে বুঝতে পারি। আমার স্বামীর প্রথম স্ত্রীর সাথে তার ডিভোর্স হয়ে যায়। আমার বিয়ের ৫ মাস আগেই তাদের ডিভোর্স হয়েছে। তাদের ডিভোর্স কেন হয়েছে, কী কারণে হয়েছে সেটা কেউ জানে না। আমি অনেককেই জিজ্ঞাসা করেছি কিন্তু কেউ কিছু বলতে পারেননি। আমার শাশুড়ি মা কেউ কেউ জিজ্ঞাসা করেছিলাম, কোনো লাভ হয়নি। তিনি কিছুই জানেন না। আমার বিয়ে হয়েছে ১ মাস আগে। এই ১ মাসে আমার যা মনে হয়েছে, আমার স্বামী এখনও তার প্রথম স্ত্রীকে ভুলতে পারেনি। এখনও তিনি তার প্রথম স্ত্রীকেই ভালোবাসেন। তার প্রথম স্ত্রীর নাম ছিল তুলি। রাতুল আমার স্বামী। আর তুলির টানা ২ বছরের প্রেমের পর বিয়ে। তারা দুজন দুজনকে খুব ভালোবাসত। পরিবারের অমতে তারা বিয়ে করেন। বিয়ের পর তুলিকে নিয়ে সরাসরি বাসায় নিয়ে আসেন। আমার শ্বশুর শাশুড়ি কোনো উপায় না পেয়ে তাদের মেনে নেয়। শত হলেও তাদের একমাত্র ছেলে, একমাত্র ছেলেকে তো ফেলে দিতে পারেন না। তাদের বিবাহিত জীবন ছিল ২ বছর। যেই ২টা বছর তুলি এ বাড়িতে ছিল সব কিছুই স্বাভাবিক ছিল। রাতুল আর তুলির মধ্যে নাকি ঝগড়া হতো না। তারা দুজনে সবসময় হাসি খুশি থাকতেন। দুজন দুজনকে সবসময় সঙ্গ দিত। কিন্তু হঠাৎ করে কি হয়ে গেল কেউ জানে না। তুলি চলে গেল তার বাবার বাড়ি। তার কিছুদিন পরেই ডিভোর্স হয়ে গেল। এই সব কিছু আমার শোনা কথা। আমার শাশুড়ি বলেছেন, নিজের মা কোনোদিন সন্তানের সম্পর্কে খারাপ কিছু বলবেন না। তাই আমি রাতুলের দুঃসম্পর্কের এক ভাবির কাছে এটা নিয়ে জানতে চাওয়ায় তিনি এই সেম কথাই বললেন। রাতুল মাঝে মাঝে ঘুমের ঘোরে তুলি তুলি বলে নিজে নিজে বিড়বিড় করে। রাতুলের বুকের ঠিক বাঁ পাশটাতে এখনও তুলি নামের ট্যাটু করা আছে। তাদের বিয়ের কিছুদিন পর তুলির জন্মদিনে তুলিকে সারপ্রাইজ দিতেই রাতুল ট্যাটু করেছিল। এখনও সেটা সেভাবেই রয়ে গেছে। যদিও তারা দুজন দুজনকে এতই ভালোবাসতো, তাহলে কেন তাদের ডিভোর্স হয়ে গেল? রাতুলের মধ্যে কোনো সমস্যা না থাকলে কেন তার প্রথম স্ত্রীর সাথে তার ডিভোর্স হলো কিছুই জানি না। এই ডিভোর্সের পিছনে কিছু একটা তো আছে, কোনো না কোনো রহস্য নিশ্চিত আছে এর ভিতর। আমি খুব গরিব পরিবারের মেয়ে, দিন এনে দিন খায় এমন অবস্থা। কোনো ভাই নেই, ৩ বোন, বাবা, মা আর ৩ বোন নিয়ে খুব অভাবের সংসার ছিল আমাদের। আমি বড় মেয়ে। রাতুলের মতো এত বড় পরিবার থেকে যখন আমার জন্য বিয়ের প্রস্তাব আসে, বাবা সাথে সাথে হ্যাঁ বলে দিয়েছিলেন। আমাকে বা মাকে কাউকে কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করেনি। এত বড় পরিবারে আমি বউ হয়ে যাব, এটাই তো আমার ভাগ্য। বিয়েতে আমার বাবার ১ পয়সাও খরচ করতে হয়নি। সব কিছু রাতুলের পরিবার থেকেই দিয়েছে। আমাকে দামি দামি শাড়ি গয়না দিয়ে তারাই সাজিয়ে বউ করে এনেছেন। আমার বাবাকে ১ লক্ষ টাকাও দিয়েছেন। ছোটবেলা থেকে শুনে এসেছি মেয়ের বিয়েতে মেয়ের বাবা ছেলেপক্ষকে যৌতুক দিতে হয়, কিন্তু আমার বিয়েতে সবটাই হলো উল্টো। মেয়ের বাবাই ছেলেপক্ষকে থেকে যৌতুক পেল। রাতুল যদি আমাকে কোনোদিন ভালো না বাসে তবুও আমার এখানে থাকতে হবে, কারণ আমার যাওয়ার কোনো জায়গা নেই। বাবার কাছে গেলে বাবা বলবেন আমি কেন চলে আসলাম। ভালোবাসা তো গরিবের জন্য না। আমাকে দুমুঠো খেতে দিচ্ছে, ঠিকঠাকভাবে থাকতে দিচ্ছে, এটাই তো বেশি। আবার ভালোবাসা, ভালোবাসা হচ্ছে বড়লোকের জিনিস। আমি প্রায় প্রতিদিন এইসব কথা ভাবি। সারাদিন করার মতো কোনো কাজ নেই তো তাই। কাজ থাকবেই বা কী করে? বাড়িতে কাজ করার জন্য ৩ জন বুয়া আছে। আমাকে কোনো কিছুই করতে হয় না। আমার নিজের চাটাও বুয়া আসে দিয়ে যায়। রাত ২টো বাজে। এখনও রাতুল বাড়ি ফেরেনি। আমি অনেকবার কল দিয়েছি, রিসিভ করছে না। আমার ফোন সে কখনো রিসিভ করে না। প্রথম যেদিন কল দিয়েছিলাম সেদিন শুধু রিসিভ করছে, তারপর থেকে আর আমার কল রিসিভ করে না। একদিন অনেক সাহস জুগিয়ে জিজ্ঞাসা করছিলাম আমার কল কেন রিসিভ করে না। উনি আমাকে বললেন আমাকে কখনো কল দিবে না। আমার যখন প্রয়োজন আমি নিজেই তোমাকে কল করে নিব। আমি চুপ করে মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। বিয়ের পর থেকে এই পর্যন্ত কতগুলো দিন চলে গেছে, কখনো আমাকে উনি কল দেননি। আমার মনে হয় কোনো দিন দেবেও না। যাই হোক, এখন এসব ভাবার সময় নেই। আমার শাশুড়ি মায়ের ঘরে গেলাম। তারা এখনও ঘুমাননি। শ্বশুর শাশুড়ি টিভিতে হিন্দি মুভি দেখছে আর দুজনে গল্প করছে। মনটা খুব খারাপ হলো। রাতুলের সাথে আমি কোনোদিন এইভাবে গল্প করতে পারবো না। খুব ইচ্ছে করে রাতুলের সাথে কথা বলতে। কত কথা মনের ভিতর ঘুরপাক খায়। রাতুলকে বলবো, কিন্তু বলার মতো সাহস হয়ে ওঠে না। আমি ঘরে ঢুকে শাশুড়িকে বললাম, মা, একটু আপনার ছেলেকে কল দেন, এখনও উনি বাড়ি ফেরেনি। শ্বশুর শাশুড়ি আমার দিকে তাকালো। দুজনে একই সাথে প্রশ্ন করে উঠলো, এখনও ফিরেনি? আমি বললাম না। শাশুড়ি বলল, কী বলো? রাতুল তো কখনো এত রাত করে না। সব সময় ১০-১১টার মধ্যে বাড়ি ফিরে আসে। কোন কাজে আটকে গেল কল করে বলে দেয়। শাশুড়ি আমার দিকে তাকিয়ে বললেন, তোমাকে কল দেয়নি? আমি মাথা নিচু করে বললাম, না মা, আমাকে কল দেয়নি। শ্বশুর বলল, আমি কল দিচ্ছি, দেখছি কি হয়েছে। শ্বশুর মোবাইল হাতে নিয়ে কল দিচ্ছে, কিন্তু কল যাচ্ছে না, মোবাইল বন্ধ। কয়েকবার কল দিল, কিন্তু প্রতিবারই সেম, মোবাইল বন্ধ। সারা রাত আমরা কেউ টেনশনে ঘুমাতে পারলাম না। সকাল ৬টায় রাতুল বাড়ি ফিরলেন। রাতুল বাড়িতে আসা মাত্রই আমার শাশুড়ি রাতুলকে জিজ্ঞাসা করলো, কোথায় গিয়েছিলে? তুলির বাসায়। তুলির বাসায় কেন? তুলির বাসায় কেন, কী হয়েছে? কিছু কাজ ছিল তাই যেতে হয়েছে। তুলির সাথে তো সব শেষ। তাহলে তুলির বাসায় কেন? কী কাজ ছিল ওর সাথে?
ওই মেয়ের সাথে তো কোনো কাজ থাকার কথা না। মা আমাকে বিরক্ত করানো তো আমি সারা রাত ঘুমাইনি। শাশুড়ি মা আর কথা বাড়ালেন না, রাতুল নিজের ঘরে চলে এলো। জানি না কেন যেন খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে বুকটা ফেটে যাচ্ছে, খুব কাঁদতে ইচ্ছা করছে। আমি তো আগে থেকে জানি রাতুল এখনও তুলিকে ভালোবাসে, তাহলে আমার কেন এখন এত কষ্ট হচ্ছে? যার সাথে সে ২টা বছর একসাথে সংসার করছে, যার সাথে না হয় একটু দেখা করতে গেছে, এতে আমার এত কষ্ট হচ্ছে কেন জানি না। কথায় আছে না, মানুষ সব কিছুর ভাগ দিতে পারে কিন্তু স্বামীর ভাগ কাউকে দিতে পারে না। সে যেই হোক না কেন, মনে হয় সেটাই আমার ভিতর ঘটছে। আমি চাই না রাতুলকে কারোর সাথে শেয়ার করতে। সে রাতুলের প্রথম স্ত্রী হোক তবুও না। রাতুলকে শুধু আমি ভালোবাসতে চাই, শুধু আমার কাছে রাখতে চাই ওকে। কিন্তু আমার তো এমন হলে হবে না, আমাকে সব কিছু মেনে নিতে হবে, কোনো কিছুতে কষ্ট পাওয়া যাবে না, হাসি মুখে থাকতে হবে সব সময়। আমার রাগ করে কষ্ট পেয়ে কথা যাবার জায়গা নেই, আমি যে গরিবের মেয়ে। দুপুর পর্যন্ত রাতুল ঘুমালো, মোবাইল কলের শব্দে রাতুলের ঘুম ভেঙে গেল। কলটা আসার সাথে সাথে রাতুল কোনো রকম রেডি হয়ে আবার বের হয়ে গেল, খেয়েও বের হয়নি। আমার কেন যেন মনে হচ্ছে রাতুল এখনও তুলির সাথে দেখা করতে গেছে। কেন এমন করছে রাতুল? তুলির সাথে কেনই বা আলাদা হলো, আমাকে কেনই বা বিয়ে করলো, আর এখনই বা কেন তুলির সাথে দেখা করতে যাচ্ছে? সব কিছু শেষ হওয়ার পর কেন এখন দেখা করছে? কেন এমন করছে? নিজের অজান্তে চোখ বেয়ে পানি পড়তে লাগলো। রাতুল কি কোনোদিন আমার হবে না? আমার এত কাছে থেকেও সে আমার নেই, অন্য কারো। খুব ইচ্ছে করছে রাতুলকে একটু জড়িয়ে ধরতে, ওর বুকে মাথা রেখে খুব কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু এটা হবার নাই। আজ প্রথম রাতুলের সাথে আমি কোথাও বের হলাম। বিয়ের ১.৫ মাসের মাথায় রাতুল আমাকে নিয়ে ঘুরতে বেরোলো। আমার যে কী ভালো লাগছে, মনে হচ্ছে পৃথিবীর সব সুখ বুঝি আমার কাছে চলে এসেছে। এত আনন্দ, এত সুখ আগে কখনো অনুভব করিনি। আমরা অনেক বড় একটা রেস্টুরেন্টে রাতে খাওয়া দাওয়া করলাম। রাতুল আমার সাথে আজ অনেক সহজ ভঙ্গিতে কথা বলছে। রেস্টুরেন্টে বসে আমাকে জিজ্ঞাসা করলো কী খাবে। আমি বললাম আপনি যা খাবেন তাই খাবো। আচ্ছা, আমি আমার সব পছন্দের খাবারগুলো অর্ডার করছি। আচ্ছা, তুমি কি আমাকে ভয় পাও? না। মানে? একটু একটু পাই। আচ্ছা, আজ থেকে আর ভয় পেও না। আচ্ছা, আর একটা কথা, আমাকে তুমি শুরু থেকেই আপনি করে বলছো, এটা যেন আর না হয়। আমাকে তুমি করে বলবে। আপনি করে বললে অনেক দূরের মনে হয়। আচ্ছা। আমার এত ভালো লাগছিল, আমি কি স্বপ্ন দেখছি? রাতুল আমাকে বলছে তাকে আপনি করে না বলতে, তুমি করে বলতে। আপনি করে বললে নাকি দূরের মনে হয়। এগুলো কি সত্যি? আমি নিজের অজান্তে নিজের হাতে চিমটি কেটে নিলাম। হ্যাঁ, আমি তো ব্যথা পাচ্ছি, তার মানে সত্যি। রাতুল আমার হাত ধরে বলে, কী হয়েছে তোমার? না কিছু না। কথা বলছো না যে? না মানে বুঝতে পারছি না কি বলবো। আচ্ছা, তোমার কি আমার সাথে কথা বলতে ভালো লাগে না? ভালো লাগে, অনেক ভালো লাগে। আপনার সাথে কথা বলতে ইচ্ছে করে। আবার আপনি? না তুমি। হ্যাঁ, এখন থেকে আর আপনি না, তুমি, ওকে? আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম। খাওয়া দাওয়া শেষ করে রাতুল আমাকে নিয়ে একটা হসপিটালে গেল। আমি মাথা নিচু করে রাতুলকে জিজ্ঞাসা করলাম, আমরা কি কাউকে দেখতেছি? না, আমরা দুজনে ডাক্তার দেখাতে এসেছি। কিন্তু কেন? আগে চলো, সব বুঝতে পারবি। আমি আর কিছু বললাম না। আমরা দুইজনে বসে পড়ি এক গাইনি ডাক্তারের চেম্বারে। আমাদের সিরিয়াল ৩ নম্বরে, এখন চলছে ২ নম্বর। এরপরে আমরা ২ নম্বর রোগী চেম্বার থেকে বেরোতে আমাদের দুজনের ডাক পড়লো। রাতুল আমাকে নিয়ে চেম্বারে ঢুকলো। ভিতরে একজন মহিলা ডাক্তার। আমার দিকে তাকিয়ে ডাক্তার বললেন, বসেন। আমরা বসলাম। আমি চুপ করে আছি। রাতুল কিছু বলার আগে ডাক্তার বললেন, সমস্যাটা কার? রাতুল বলল, না, কোনো সমস্যা নেই, আমরা এসেছি কিছু পরামর্শ নিতে। রাতুল বল ডাক্তার বললেন, জি বলুন। রাতুল বলল, আমরা চাই খুব দ্রুত বাচ্চা নিতে, সেটার জন্য কথা বলতে আসছি। ডাক্তার বললেন, আপনাদের বিয়ে হয়েছে কতদিন? রাতুল বলল, এই তো ১.৫ মাসের মতো হবে। ডাক্তার বলল, ও আচ্ছা, মনে হয় না কোনো সমস্যা আছে আপনার বাচ্চার জন্য? কি ১.৫ মাস ধরে ট্রাই করছেন? রাতের বেলা বিয়ের পর থেকে এই পর্যন্ত আমি কোনো প্রোটেকশন ইউজ করিনি, তবু আমার স্ত্রীর পিরিয়ড হয়েছে। বিয়ের ১৪ দিনের মাথায় পিরিয়ড শুরু হয়েছিল, আবার কাল থেকে পিরিয়ড শুরু হয়েছে। এই জন্য আপনার কাছে আসলাম, কোনো সমস্যা আছে কিনা সেটার জন্য। আমি রাতুলের দিকে হাঁ করে তাকিয়ে রইলাম। এগুলো রাতুল কি বলছে? রাতুল কি আমাদের পিরিয়ডের ডেট মুখস্থ করে রেখেছে? আমি কিছুই বুঝতে পারছি না। ডাক্তার বললেন, আচ্ছা, আমি আপনার কিছু টেস্ট আর আপনার স্ত্রীর জন্য কিছু টেস্ট লিখে দিচ্ছি, আপনারা আজ বা কাল করিয়ে ফেলতে পারবেন। আপনার স্ত্রীর পিরিয়ডটা শেষ হবার পর করতে হবে। রাতুল বলল, আমার কোনো সমস্যা নেই, আমি টেস্ট করছি। আমার স্ত্রীর টেস্ট করিয়ে আমি নেক্সট উইকে রিপোর্ট নিয়ে চলে আসবো। আমরা বাসায় চলে আসলাম। কিছুদিন ধরে রাতুল আমাকে অনেক সময় দিচ্ছে। মনে হচ্ছে একদম চেঞ্জ হয়ে গেছে। আগের মতো কড়া কড়া কথা বলে না, আমার মন খারাপ করে দেয় না। কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে রাতুল এখনও পুরোপুরি আমার হতে পারেনি। ও যা দেখাচ্ছে তা পুরোটা সত্যি নয়, অনেকটাই অভিনয়। এটা আমার মনে হবার কথাও না। কিন্তু গত পরশুর দিন মধ্যরাতে হঠাৎ আমার ঘুম ভেঙে যায়।
পাশে তাকাতে দেখি রাতুল নেই। আমি উঠে বাথরুমে চেক করলাম, দেখলাম নেই। বারান্দা গিয়ে তাকাতেই দেখলাম রাতুল বারান্দায় চেয়ারে বসে বসে ঘুমিয়ে পড়ছে আর ওর মোবাইলটা নিচে পড়েছে। রাতুলের মোবাইলটা ফ্লোর থেকে ওঠাতে গিয়ে ওর মোবাইলে হোম বাটনে চাপ লেগে যায় আর তখনই তুলির ছবি মোবাইলের স্ক্রিনে ভেসে ওঠে। আমার চোখ সাথে সাথে ভিজে উঠল। তার মানে রাতুল আমার সাথে অভিনয় করছে, ভালোবাসার অভিনয়। কেন করছে এমন? কেন আমাকে এত সুন্দর সুন্দর মুহূর্তগুলো দিল? কেন? আগেই ভালো ছিল, এত কষ্ট হতো না। এখন ইচ্ছে করছে নিজেকে শেষ করে দেই, সব কিছু থেকে দূরে চলে যাই। রাতুল আমার সাথে যা করছে সবটাই ওর অভিনয়, সবটাই অভিনয়। আমি চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। সারা রাত আর ঘুমাতে পারলাম না। কী সব আজে বাজে চিন্তা মাথায় আসছে। রাতুল আর আমি আজ আবার বের হয়েছি। আজও আমরা দুজনেই সে আগের রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম। তারপর রাতুল আমাকে নিয়ে হসপিটালে গেল। আমি রাতুলকে বললাম, তুমি কি আমাকে টেস্ট করাতে নিয়ে এসছো? হ্যাঁ। 1 সপ্তাহ তো হয়ে গেছে, টেস্ট করানোর প্রয়োজন নেই। কিন্তু কেন? এখন এইসব কথা বলো না। টেস্ট শেষ করে কথা হবে এগুলো নিয়ে। টেস্ট করাতে হবে না। আমি এতদিন পিল খেয়েছি, কিছুদিন ধরে খাচ্ছি না। তবুও যেহেতু এসেছি টেস্টগুলো করিয়ে নিই, সমস্যা তো নেই। আমি রাতুলের হাতে হাত রেখে বললাম, আমি টেস্ট না করা, আমি ইঞ্জেকশনে খুব ভয় পাই। আমরা নর্মালি ট্রাই করি। রাতুল আমাকে আর কিছু বলল না। গাড়ি নিয়ে সোজা বাসায় চলে এলো। আমি আর রাতুল পাশাপাশি শুয়ে আছি। রাতুল কিছু একটা ভাবছে। আমি জানি কি ভাবছে, তুলির কথা ভাবছে। আমি রাতুলকে বললাম, কি হয়েছে, কিছু ভাবছো? না, কিছু না। তোমাকে একটা প্রশ্ন করবো? করো। জিজ্ঞাসা করা কি আছে? সত্যি করে বলবো? সত্যি বলবো। মিথ্যে কেন বলবো তোমাকে? তুমি এত তাড়াতাড়ি বাচ্চা কেন নিতে চাইছো? রাতুল আমার দিকে তাকালো। আমিও তাকিয়ে রইলাম ওর দিকে। ওর চোখে অনেক কিছু কাজ করছে, হতাশা, রাগ, অভিমান, অনেক কিছু। ভেবেছিলাম আমাকে হয়তো কড়া করে কিছু বলবে। না, রাতুল কিছুই বলল না। বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর বলল, তুমি কি চাও আমি সারা জীবন তোমার হয়ে থাকি? আমি তো চাই তুমি মৃত্যুর পরেও আমার সাথে থাকো, শুধু আমার সাথে। তাহলে মনে করো বাচ্চা তোমাকে আর আমাকে একসাথে রাখার একটা কন্ট্রাক্ট পেপার। কি বলছো এইসব আজে বাজে কথা? বাচ্চা কি কখনো কন্ট্রাক্ট পেপার হতে পারে? বাচ্চা তো ফেরেশতা। হ্যাঁ, বাচ্চা ফেরেশতা। বাচ্চা হলে তুমি খুশি হবা? হ্যাঁ, অনেক খুশি। রাতুল আর কিছু বলল না, চুপ করে শুয়ে রইল। রাতুল এখন আমাকে প্রতিদিন খুব আদর করে। জানি না এই আদরটা আমার জন্য কি না মিথ্যে হলে হবে। আমি তো ভালোই আছি। রাতুল আমার কাছে তো আছে, এটাতেই আমি খুশি, অনেক খুশি। কারণ আমার বিশ্বাস রাতুল একদিন আগের সব কথা ভুলে যাবে। আমি আমার ভালোবাসা দিয়ে ভুলিয়ে দিব, সব কিছু ভুলিয়ে দেব। কোনো একদিন রাতুল শুধু আমার কথা ভাববে, আর কারো কথা ভাববে না। শুধু আমাকে ভালোবাসবে, শুধু আমাকে। আমি জানি এই দিনটা একদিন আসবে। 2 মাস মতো হয়ে গেছে আমার পিরিয়ড হচ্ছে না। বুঝতে পারছি রাতুল যেটা চায় সেটাই হলো। রাতুলকে কি কিছু বলা উচিত, নাকি শিওর হয়ে বলবো? বুঝতে পারছি না কিছু। কি করব আমি? আমি রাতুলকে ফোন দিতে গিয়েও দিলাম না। ভালোভাবে শিওর না হলে রাতুলকে কিছু বলা উচিত হবে না। আমি আমার ছোটোবেলার বান্ধবী শিলাকে কল দিলাম। শিলা আর আমি সেই পিচ্চিকালের বান্ধবী। আমরা একসাথে বড় হয়েছি, একই স্কুলে পড়তাম দুজনে। প্রতিদিন একসাথে স্কুলে যেতাম। সবাই আমাদের এক নামে চিনতো। বলতো আমরা নাকি মরলেও একজন অন্যজনের থেকে আলাদা হব না। এটা আত্মার বান্ধবী। কিন্তু ক্লাস 9-এ ওঠার পরে শিলার বিয়ে হয়ে গেল। ভালো ঘরের ছেলে। আমাদের পাশের গ্রামে ওর বিয়ে। শ্বশুরবাড়ি অনেক জমি জমা আছে শুনেছি। এই জন্য তো শিলার বাবা এত তাড়াতাড়ি ওর বিয়ে দিয়ে দেয়। এখন শিলা 2 বাচ্চা, বড়টা মেয়ে। এই বছরে নার্সারিতে ভর্তি করে দিছে। আর ছোট ছেলেটা তো আমার বিয়ের 1 মাস আগেই পৃথিবীতে এলো। এত সুন্দর হয়েছে ছেলেটা, একদম রাজপুত্র। শিলাকে দুষ্টুমি করে কত বলেছি ছেলেটা আমাকে দিয়ে দিতে। শিলা বলে, নিয়ে যা, তোরই তো ছেলে। শিলা কল করেছে। হ্যালো হ্যালো। হ্যালো শিলা, আমি এতদিন পর তোর কল দেওয়ার সময় হলো? বিয়ের পর তো ভুলেই গেছিস। না, ভুলবো কেন? ভুলিনি, বুঝেছি জামাই বেশি বেশি আদর করে তো, তাই আর কারো কথা মনে পড়ে না, তাই না? ধুর, কী যে বলিস। নতুন বিয়ের পর এসব হয়, আমরা সব জানি। শোন, আমি তোকে একটা দরকারে কল দিছি। বল, কী দরকার? কি করে বলবো? মানে আমার 2 মাস ধরে কি হয়েছে বল? 2 মাস ধরে কি পিরিয়ড হচ্ছে না? শিলা হো করে হেসে দিয়ে বলল, বলেছিলাম না জামাই বেশি বেশি করে আদর করে, এই জন্যই তো। শিলা হাসি শুনে আমার খুব লজ্জা লাগে। যদিও শিলা আর আমি আগে কত খারাপ কথা নিয়ে গল্প করছি, তবুও আজ কেন যেন খুব কিছুতেই লজ্জা লাগছে। আমি শিলাকে বললাম, হাসি বন্ধ কর। আমি কি করে শিওর হব? বোকামে। ফার্মেসি থেকে একটা প্রেগনেন্সি টেস্টার নিয়ে এসে টেস্ট কর, তারপর না হয় হসপিটালে গেলি। আচ্ছা ঠিক আছে। ফার্মেসিতে গিয়ে কি বলবো? বললেই হবে প্রেগনেন্সি কিট দিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে। শিলার সাথে কথা শেষ করে আমি ফার্মেসিতে গিয়ে প্রেগনেন্সি টেস্টটা নিয়ে এলাম। প্রেগনেন্সি টেস্টটার লেখা নিয়মগুলো পড়ে মনটা খুব খারাপ হয়ে গেল। আমি তাড়াহুড়ো করে নিয়ে এলাম। এখন দেখি সকাল ছাড়া টেস্ট করা যাবে না। ইচ্ছে করছে এক্ষুনি টেস্ট করে জানতে আসলেই কি আমি মা হব। খুব অস্থির লাগছে। সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে, কিন্তু আমার না আর তর্স হয়েছে না। মনটা খুব খুশি খুশি লাগছে। আমি যদি মা হই তাহলে রাতুল খুব খুশি হবে, ওর ইচ্ছেটা পূরণ হবে। কী নাম রাখবো পিচ্ছিটা? ছেলে হবে নাকি মেয়ে হবে? আমি তো ছেলে চাই, রাতুলের মতো একটা ছেলে।
খুব সুন্দর গোলুমোলু একটা বাচ্চা ছেলে। আমি রাতুলকে আজ আর কিছু বললাম না। রাতে কোনো রকম খেয়ে আমি ঘুমিয়ে পড়লাম। খুব ভোরে আমার ঘুম ভেঙে গেল। কিছুক্ষণ আগে ফজরের আজান দিয়েছে, এখনও বাহিরে অন্ধকার, আলো হয়নি। আমি প্রেগনেন্সি টেস্টার নিয়ে খুব দ্রুত টেস্ট করতে বাথরুমে চলে গেলাম। টেস্টারে 2টা লাল দাগ উঠছে, স্পষ্ট করে লাল দাগ 2টা। তার মানে আমি সত্যি সত্যি মা হব, রাতুল বাবা হবে। কী যে ভালো লাগছে, আনন্দে নাচতে ইচ্ছে করছে। রাতুল যা যা চেয়েছে সেটাই হচ্ছে, রাতুলের ইচ্ছে পূরণ হয়েছে, এটাই ভেবে আমার আরও বেশি ভালো লাগছে। রাতুল ঘুমাচ্ছে, আমি বেশ কিছুক্ষণ রাতুলের দিকে তাকিয়ে রইলাম। জানি না কেন যেন ওর দিকে তাকিয়ে থাকতে খুব ভালো লাগছে। অনেক ভালোবাসি আমি ওকে। এই মানুষটার জন্য আমি সব কিছু করতে পারি, সব কিছু করতে পারি ওর জন্য। আমি রাতুলে গেলে হাত দিয়ে ওর কপালে একটা চুমু দিলাম। সঙ্গে সঙ্গে ওর ঘুমটা ভেঙে গেল। আমার দিকে অবাক হয়ে তাকিয়ে জিজ্ঞাসা করলো, কী হয়েছে? কিছু না। তুমি এখানে কেন? ঘুম ভেঙে গেছে? তোমাকে কিছু বলার ছিল, বলো কী হয়েছে, কোনো সমস্যা? না মানে তুমি যেটা চেয়েছিলে সেটা। আমি আর কিছু বললাম না। রাতুল বলল, কী হয়েছে বলবা তো? আমি এক নিঃশ্বাসে বলে দিলাম, তুমি বাবা হবা, আমাদের সন্তান হবে। আমার কথা শুনে রাতুল শোয়া থেকে উঠে বসলো। কি বলছো এগুলো? হুম, সব সত্যি। তুমি তো এটাই চেয়েছিলে, খুশি হওনি? রাতুল আমাকে আর কিছু বললো না, বিছানা থেকে উঠে একটা শার্ট পরে বাসা থেকে বের হলো। আমি কতবার জিজ্ঞাসা করলাম কোথায় যাচ্ছ, কিন্তু কোনো উত্তর দিল না। কয়েক ঘন্টা পর রাতুল বাসায় ফিরলো, হাতে অনেকগুলো মিষ্টির প্যাকেট। তার মানে রাতুল মিষ্টি আনতে গিয়েছিল। আমি ওকে বললাম, এক্ষুনি তোমার মিষ্টি আনতে হবে, পরে গেলে হতো না? না, আমি কিনিনি তো মিষ্টি, তুলি কিনে পাঠিয়েছে। এত ভালো খবরটা তুলিকে না দিলে কি হয়, তাই ওকেই জানাতে গিয়েছিলাম। কী যে খুশি হয়েছে তুলি, বলে বোঝাতে পারবো না। রাতুলের কথা শুনে সাথে সাথে আমার মন খারাপ হয়ে গেল। রাতুল আবার তুলির সাথে যোগাযোগ করছে। আবারও ও আমাকে আড়ালে তুলিকে নিয়ে ভাবছে। কিছু ভালো লাগছে না। তুলি নামটা কি কোনোদিন আমার জীবন থেকে যাবে না? কেন এমন হচ্ছে আমার সাথে, কেন জানি না। আমার শ্বশুর শাশুড়ি অনেক খুশি হলেন বাচ্চার কথা শুনে। আমার শাশুড়ি বাচ্চার কথা শুনে আমাকে বললেন, তোমাকে কিছু কথা বলি, মন দিয়ে শুনবে। জি মা। রাতুল যদি তোমাকে বলে এই বাচ্চা অ্যাবর্ষণ করতে, তুমি কিন্তু ভুলেও এই কাজ করো না। তুলি যখন বউ হয়ে এই বাড়িতে আসে, মানে ওদের বিয়ের মাসখানেক পরে তুলির পেটে একটা বাচ্চা আসে, কিন্তু রাতুল সেটা রাখতে দেয়নি, অ্যাবর্ষণ করিয়ে নষ্ট করে ফেলেছে। আর কয়েক মাস পরে আবার তুলির পেটে বাচ্চা আসে, তখনও রাতুল করিয়ে ফেলেছে। তাই বলছি, রাতুল যদি এই ধরনের কোনো কথা বলে, তুমি সরাসরি আমাকে বলবা, কোনোভাবেই রাজি হবা না। আমি শুধু বললাম না, শুধু মাথা নেড়ে হ্যাঁ বললাম। জানি না কি হচ্ছে আমার সাথে, কেনই বা হচ্ছে। জীবনে হয়তো অনেক পাপ করেছি, যার শাস্তি আমি এখন পাচ্ছি। আমি প্রেগনেন্ট হওয়ার পর থেকে রাতুল আমার অনেক খেয়াল রাখে। সন্ধ্যা হলে বাসায় ফিরে আসে, কোনো কাজ লেট করে না। যত তাড়াহুড়ো থাকুক বাড়িতে তাড়াতাড়ি ফিরে আসে, শুধু আমাকে সঙ্গ দেওয়ার জন্য। রাতুলটা এত লক্ষ্মী হয়েছে এখন, আমি কিছু বলার ভাষা, আমার মনের ভাষা পড়ে ফেলে। এই তো গতকাল আমার খুব তেঁতুল খেতে ইচ্ছে হচ্ছিল। রাতুল অফিস থেকে বাসায় ফেরার পথে আমার জন্য তেঁতুল নিয়ে এসেছে। আমি তো পুরো অবাক, এটা কি করে সম্ভব। আমি কিছু বললাম না, তবু রাতুল বুঝে গেল আমার কি দরকার। দিন দিন আমি রাতুলের প্রতি অনেক বেশি দুর্বল হয়ে যাচ্ছি। একটা মুহূর্ত যেন ওকে ছাড়া কাটাতে ইচ্ছা করে না। অনেক বেশি ভালোবাসি আমি রাতুলকে। আমার মনে হয় রাতুলও আমাকে অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে। রাতুল আর আমি শুয়ে শুয়ে আছি, রাতুল কিছু একটা বলবে আমাকে, এই জন্য আমাকে আজ তাড়াতাড়ি বিছানায় টেনে এনে শুইয়ে দিয়েছে। আমি রাতুলকে বললাম, কী হয়েছে, কিছু বলবা? অনেক কিছু বলবো তোমাকে, অনেক কিছু। বলো, আগে বলো তুমি ভালো আছো? আমি তো ভালো আছি, খারাপ থাকবো কেন? তোমার মনটা ভালো আছে, তুমি পাশে থাকলে আমার মন সবসময় ভালো থাকে। তোমাকে একটা কথা বলবো, তুমি মন খারাপ করবে না তো? বললাম তো মন খারাপ করবো না, বলো কী বলবা। সত্যি মন খারাপ করবে না? না, করবো না। তুলি তোমাকে দেখতে আসতে চাচ্ছি, আমি কি ওকে আসতে বলবো? আমি বেশ কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, তুমি যদি চাও সে আসুক, তাহলে আমার কি বলার আছে? তুমি বলো কিছু, তুমি কি চাও না তুলি আসুক? আমার চাওয়া না চাওয়াতে কী হবে বলো? অনেক কিছু হবে। কী হবে? তুমি না চাইলে আমি তুলিকে আনবো না বাসায়, তুমি সেটা পারবা না। তুমি কি তাহলে তাই চাও? আমি কিছু চাই না, শুধু তোমাকে নিয়ে ভালো থাকতে চাই। তুমি কি আমাকে নিয়ে ভালো নেই? আমি জানি না। কেন এমন কথা বলছো? কেমন কথা বলছি? এই যেটা জিজ্ঞাসা করছি সেটা বলছো না? বলছি তো। না, তুমি বলছো না, ঘুরিয়ে কথা বলছো, সোজা করে কথা বলো। বলো কী বলবা? তুমি কি চাও না তুলি বাসায় আসুক? তুমি জাস্ট তোমার সাথে কিছু কথা বলবে। আমি ওকে অনেকবার জিজ্ঞাসা করছি কি বলবে, কিন্তু আমাকে কিছু বলে নাই। কথাগুলো নাকি শুধু তোমাকেই বলবে। কী এমন কথা যেটা তোমাকে বলা যাবে শুধু আমাকে বলতে হবে? আমি তো জানি না, জানলে তো তোমাকেই বললাম। আমি খুব নিচু শব্দে বললাম, তোমাকে সত্যি করে একটা কথা বলবো, বলো। আমি সত্যি চাইছি না সে সে এখানেই আসুক, তার নামটাই শুনলে আমার কষ্ট হয়। আচ্ছা, যেহেতু তুমি চাচ্ছ না, আমি তুলিকে আনবো না। আচ্ছা, আমি জানি না আমার ভালো লাগা উচিত নাকি খারাপ লাগা উচিত। আমার কেমন লাগছে সেটাও জানি না। মনটা খুব খারাপ। রাতুলকে কেন তুলি বাসায় আনতে চাইছে কেন? রাতুলকে বুঝে না আমি তুলির নামটা পর্যন্ত শুনতে পাই না। সকালে ঘুম থেকে উঠে রাতুল বাজারে গেল, অনেক অনেক বাজার করে নিয়ে আসলো। বাসায় সবাইকে বললো ঘরটা সুন্দর করে গুছিয়ে রাখতে, আর ভালো ভালো সব খাবার রান্না করতে বলে বাসা থেকে বেরিয়ে গেল। দুপুরের মধ্যে রান্নাবান্না সব কিছু রেডি।
দুপুর 2টার কিছু পরে রাতুল বাসায় এলো, সাথে একটা মেয়েটাকে তুলি না তো? তুলির কোনো ছবি বাসায় নেই যে ছবি দেখে চিনবো। একবার শুধু রাতুলের মোবাইলে দেখছিলাম, সেটাও ঠিক বসবে মনে নেই। কিন্তু রাতুল তো কাল রাতে বলল তুলিকে সে বাসায় আনবে না, তার মানে তুলি না, মনে হয় অন্য মেয়ে। মেয়েটা বাসায় ঢুকে আমাকে জিজ্ঞেস করল, কী খবর তোমার, কেমন আছো? আমি ভালো আছি, আপনি? আমিও ভালো আছি। আমার কেন যেন সন্দেহ হচ্ছে, একবার মনে হচ্ছে তুলি, আমার মনে হচ্ছে না তুলি না। জানি না কিছু, রাতুলকে জিজ্ঞাসাও করতে পারছি না। মেয়েটা কাউকে কিছু না বলে সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করলো। আমি শিওর এটা তুলি, কারণ তুলি না হলে এভাবে সহজ স্বাভাবিকভাবে এই বাড়িতে হাঁটতে চলতে পারতো না। তাই কাউকে কিছু না বলে সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারতো না। আমার চোখের কোণে পানি চলে আসলো। আমি অনেক চেষ্টা করে পানি আটকাতে পারলাম না। টপ টপ করে পানি গাল পড়ছে গাল বেয়ে। কেন এমন করলো রাতুল, কেন? আমি রাতুলকে একা পেয়ে জিজ্ঞাসা করলাম, এটাকে? হ্যাঁ তুলি। তুমি বললে না তুলিকে বাসায় আনবা না? যে বাড়িতে সে এত বছর ছিল, আমি তাকে এই বাড়িতে আসতে না করি কি করে? তাই না করতে পারিনি। তাহলে আমাকে কাল রাতে মিথ্যে বললে কেন? আমি এবার কি মিথ্যে বললাম? কেন আমাকে বললে না তুমি না চাইলে তুলিকে আনবো না? কেন বলেছো আমাকে? আমি তো আনতে চাইনি, কিন্তু আসতে নাও করতে পারিনি, বুঝোই তো। গতগুলো বছর এখানে ছিল, একটা বার আসতে যাচ্ছে, আমি না করি কি করে বলো? তাই না বলতে পারিনি। আর এমনভাবে বলছিল যে আমি যে না যে করব সেটা সুযোগ পাইনি। আমি রাতুলকে আর কিছু বললাম না। রাতুল এমনটা করতে পারলো আমার সাথে? আমাকে কেন রাতে মিথ্যে বলল? কেন মিথ্যে বলল? আমার মাথাটা অনেক ব্যথা করছে। মনে হচ্ছে কেউ একজন মাথায় হাতুড়ি দিয়ে জোরে জোরে বাড়ি দিচ্ছে। সহ্য করতে পারছি না, খুব বমি পাচ্ছে। গলার মধ্যে কুটকুট করছে। চোখে মুখে একটু পানি দিলে হয়তো মনে ভালো লাগবে। আমি বাথরুমে গেলাম চোখে মুখে পানি দিতে। তারপর কিছু মনে নেই। চোখ খুলে দেখি আমি বিছানায় শুয়ে আছি। আমার বিছানায় আমার মাথার পাশে তুলি বসে আছে। আমার চোখ খুলতে দেখে সাথে সাথে আমাকে জিজ্ঞাসা করলো, কেমন লাগছে এখন তোমার? এখনও কি খারাপ লাগছে? আমি ইচ্ছে করে কোনো প্রশ্নের উত্তর দিলাম না, চুপ করে রইলাম। তুলি আমার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, তোমার কি এখন একটুও ভালো লাগছে না? তোমার জন্য আমি এত রাত পর্যন্ত এখানে বসে আছি। আমাকে রাতুল অনেকবার চলে যেতে বলেছিল, কিন্তু তোমাকে এমন অবস্থায় রেখে আমার কিছুতেই যেতে ইচ্ছা করলো না। আমি কি বলবো বুঝতে পারছি না। তুলিকে কোনোভাবেই সহ্য করতে পারছি না। ইচ্ছে করছে নিজের মাংস নিজেই চিবিয়ে খাই। বেশ কিছুক্ষণ তুলি আমার পাশে বসে রইল, তারপর উঠে চলে গেল। রাতুল ওকে পৌঁছে দিতে চাইল, কিন্তু তুলি বলল, তোমার যেতে হবে না, আমি একাই যেতে পারবো, তুমি বাসায় থাকো। রাতুল বাসায় চলে গেল, তুলিকে বিদায় দিয়ে চলে গেল। রাতুল আমার পাশে বসে আছে, কিছু একটা ভাবছে। কি ভাবছে রাতুল? জানতে ইচ্ছে করলো, আমি জিজ্ঞাসা করলাম না, চোখ বন্ধ করে শুয়ে রইলাম। রাতুল আমাকে রাতে খাইয়ে দিল। খাইয়ে দিতে দিতে বলল, তুলি কল দিয়েছিল, তোমার কথা জিজ্ঞাসা করছে। আমি বলেছি তুমি এখন আগের থেকে অনেক ভালো আছো। কাল তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে বলেছে। আমি ভেবেছিলাম ডাক্তারের কাছে তোমাকে নিয়ে যাবার কথা। তুমি কাল সন্ধ্যায় রেডি হয়ে থাকো, আমরা ডাক্তারের কাছে যাব। আমি শুধু চুপ করে শুনছি, কিছু বলছি না। রাতুল আবার বললো, জানো তুলি আমাদের বাচ্চার নামও ঠিক করে ফেলেছিল, ভেবেছিল তোমাকে বলবে, কিন্তু তোমার কি অবস্থা দেখে আর কিছু বলেনি। আমার বাচ্চার নামটাও আমি দিতে পারবো না? খুব ভাগ্যবতী আমি। তুমি এমন করে বলছো কেন? কই না তো। আমার আর তুলির যখন বিয়ে হয়, তখনই তুলি আমাকে বলেছিল আমাদের প্রথম সন্তানের নাম তুলি রাখবে, সেই জন্য। তার মানে সেটা তোমার আর তুলির সন্তান ছিল, তুমি সেটা বলছো? তুমি এমন বিচ্ছিরি করে কথা বলছো কেন? কি বললাম আমি? এই যে কেমন বাজে বাজে কথা বলছো। আমি তোমার সাথে শান্তভাবে কথা বলছি, আর তুমি? আমি কি বলো? কিছু না। রাতুল আমার সাথে আর কোনো কথা বাড়ালো না। আমাকে কোনো রকমে শুইয়ে দিয়ে নিজে উল্টো দিকে ফিরে শুয়ে পড়ল। পরের দিন সন্ধ্যায় রাতুল আমাকে নিয়ে ডাক্তারের কাছে গেল। ডাক্তার কিছু পরীক্ষা দিল, বলল এগুলো রিপোর্ট কাল বা পরশু এসে দেখিয়ে দিতে। সব পরীক্ষা করানো হলো। রিপোর্টগুলো নিয়ে রাতুল নিজেই ডাক্তারের কাছে গেল, আমাকে নিয়ে গেল না। বাসায় ফেরার পর রাতুলকে জিজ্ঞাসা করলাম, ডাক্তার কি বললো? বলেছে তো সব কিছু ভালোই আছে, তোমাকে বেশি বেশি করে খেতে বলছে, আর বলছে হাসি খুশি থাকতে। কি? রাতুল, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো, কী হয়েছে বলো? তুমি সত্যি করে উত্তর দিবা। তোমাকে কেন মিথ্যে বলবো? তুমি কি আমাকে ভালোবাসো? এটা কেমন প্রশ্ন বলো? তুমি তো আমার বউ, এর উপর কি আর কোনো কিছু দরকার আছে? তার মানে তুমি আমাকে ভালোবাসো না? আমি কি সেটা বলছি? তাহলে ভালোবাসি এইটুকু, তাহলে আর কি বলবো? থাক, কিছু বলতে হবে না। আচ্ছা শোনো, তোমরা আম্মুকে আসতে বলছি, মনে হয় কাল চলে আসবে। মাকে কেন আসতে বলছো? তোমার সাথে থাকবে, তোমার ভালো লাগবে। এই সময় তোমার মা তোমার সাথে থাকাটা জরুরি। আমাকে একটা বারও জিজ্ঞাসা করলে না? এখানে জিজ্ঞাসা করার কী আছে? না মানে মা চলে এলে আমার জন্য নারকেলের নাড়ু, হাতে ভাজা পিঠা, তালের পিঠা, ভাপা পিঠা, আরও কত কী নিয়ে এসেছে। রাতুল গাড়ি পাঠিয়ে দিয়েছে, দাঁড়িয়ে আসে, আর এজন্যই এত কিছু আনতে পেরেছে। বাসে উঠলে তো নিজেকে সামলাতেই কষ্ট, জিনিস আনবে কী করে। মাকে দেখে আমার খুব ভালো লেগেছে। সব কিছু ভুলে গেলাম, মায়ের সাথে কথা বলতে লাগলাম। শত শত গল্প হলো মায়ের সাথে। মা বলেন, তোর শ্বশুরবাড়ি তো অনেক বড়। হ্যাঁ মা, জামাই বাবাজি অনেক ভালো। আমার কি সুন্দর সালাম দিয়ে কথা কয়, আদব কায়দা আছে। বড়লোক হইলেও কী হবে, ভদ্র আছে। হ্যাঁ মা, রাতুল অনেক ভালো ছেলে। কিরে,
তুই জামাইয়ের বাবাজির নাম ধরে রাখিস? না মানে কি বলবো তাহলে? হায় রে শরমের কথা! কি যে বলো মা! তুমি এখন এগুলো বাদ দিয়ে খেয়ে নাও। মাকে কিছু মাকে নিয়ে পরের দিন সকালে মার্কেটে গেলাম। মায়ের জন্য সুন্দর, সুন্দর কিছু শাড়ি কিনলাম। মা এসব কিনতে বারবার না বলছিল, কিন্তু আমি মায়ের কথা শুনিনি। তুমি হচ্ছ রাতুলের শাশুড়ি। তোমাকে তো সেভাবে থাকতে হবে, তাই না মা? তাই বলে এত দামি, দামি শাড়ি কিনতে হবে? তোর থেকে ২ টা শাড়ি দিলেই তো হয়। না আমার সমস্যা নেই। তোমার তো এগুলোর জন্যই আমাকে এর বড় ঘরে বিয়ে দিছো। এসব কী ধরনের কথা কস তুই? যা সত্যি তাই বলছি। চল বাসায়। আমার এত দামি শাড়ি লাগবে না। আমি মায়ের দিকে তাকিয়ে দেখলাম মায়ের চোখের পানি। আমি মাকে সান্ত্বনা দিতে বললাম, "মা কেন কাঁদছো? আমি তো সব এমনি, এমনি বলছি, কাঁদো না। তুই কি ভাবছিস আমরা তোর শ্বশুরবাড়ি থেকে মাসে, মাসে টাকা চাইয়ে নেই? তাহলে প্রতি মাসে যে রাতুল আমাদের ২০,০০০ করে টাকা পাঠায় সেগুলো কি? তোর স্বামীরে জিজ্ঞাসা কর, আমরা তার থেকে কোনো টাকা চাই না। তোর বাপরে প্রতি মাসে ২০,০০০ করে টাকা দেয় ঠিকই, কিন্তু সেই টাকা আমরা একটাও খরচ করিনি, সব রাইখা দিছি। তোর স্বামীরে কোস নিয়ে আসতে, তোর বিয়েতে যে টাকাগুলো দিয়েছিল ওগুলোও রয়েছে। আমরা গরিব হতে পারি কিন্তু ভিখারি নই।" আমি মায়ের হাত ধরে মাপ চাইলাম। "মা, তুমি আমাকে মাপ করে দিও। আমি বুঝিনি। আমি অন্য কিছু ভেবেছিলাম।" মা কাঁদতে, কাঁদতে বলল, "তোর শ্বশুরবাড়ির টাকা নিয়ে আমরা আয়েশ করব এটা তুই ভাবলি কী করে? আমাকে মাপ করে দাও মা, আমি বুঝিনি।" মা আমাকে আর কিছু বলল না। আমরা বাসায় ফিরে এলাম। বাসায় ফিরে মা আমার হাত ধরে বলল, "মা, তোরে একটা কথা বল। রাগ করবি না তো?" "না, রাগ করব না।" আমি তখন তোরে মিথ্যে কইছি। "কি মিথ্যে?" "তোর বাবা জামাই বাবাজির কাছে টাকা চাইছে। আমি তারে অনেক নিষেধ করছিলাম, কিন্তু শোনেনি। আমি চুপ। মা বলছে, তোর বাবা যে জমিটা ছিল সেই জমিটা বিক্রি করে দিয়েছিল। ওইটা আবার সে কিনেছে। আর সেজন্য জামাইয়ের কাছ থেকে ৪০,০০০ টাকা নিয়েছে ২ মাস আগে। আগে ২,০০,০০০ টাকা আর এই ৪০,০০০ টাকা দিয়ে জমিটা কিনেছে। জামাই কিছু কইছে তোরে?" "না, আমাকে কিছু বলেনি। আর বলবেই বা কেন?" "আমাকে বলেছে আমার শাশুড়ি।" "মারে, তুই তো জানিস তোর বাবা আমার কোনো কথাই শোনে না। আমাকেও তুই মাপ করে দিস।" "মা থাক, এগুলো নিয়ে আর কথা বলতে হবে না। আমার ভালো লাগছে না। তুই আমাকে উপর রাগ, তাই না?" "না মা, রাগের কী আছে? সবই আমার নিয়তি।"